তিস্তা পারে গণপদযাত্রা, হাঁটু জলে নেমে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদ। সমস্যা সমাধানে আগামী নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান তারেক রহমানের। জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, দ্রুত দলের নিবন্ধন ফেরতের দাবি। এবং চট্টগ্রাম বন্দরে অত্যাধুনিক অনলাইন গেট পাস সিস্টেম চালু, অ্যাপস ব্যবহারে সরাসরি ঢুকতে পারবে গাড়ি, কমবে যানজট, বাঁচবে সময়, কার্যক্রমে গতি ফেরার আশা। বাংলার সময় সঙ্গে আছি আমি ফারজানা আলিনা। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে শুকিয়ে যাওয়া তিস্তার হাঁটু জলে নেমে ন্যায্য হিস্সা দাবি করছেন উত্তরের জনপদের লাখো মানুষ। ভারতের উজানে বাঁধ নির্মাণ করে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তারা। উত্তরবঙ্গের 11টি স্থানে একযোগে এই কর্মসূচি চলছে দুদিন ব্যাপী। এদিন বিভিন্ন জেলায় পদযাত্রা করেছেন তিস্তা পাড়ের মানুষ। মিজানুর রহমান ও মোবারক হোসেন শুভর ক্যামেরায় লালমনিরহাট থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। শুকিয়ে যাওয়া নদীর হাঁটু জলে নেমে প্রতিবাদ। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মরে যাওয়া নদীতে ভিন্ন ধর্মী এই প্রতিবাদে হাজার হাজার মানুষের জমায়েত। প্ল্যাকার্ডের বার্তায় ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান। ভারতের উজানে একের পর এক বাঁধ নির্মাণ করে ভাটির দেশ বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করার অভিযোগে লালমনিরহাটের তিস্তা নদীতে এই কর্মসূচি। কৃষক, শ্রমিক জনতার সঙ্গে অংশ নেন রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষও। বঞ্চিত মানুষের দাবি, এই দাবি যদি বাস্তবায়ন করা না হয় তাহলে আবারও আমরা এর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব। 2 দিনব্যাপী তিস্তা নদী রক্ষা আন্দোলনের দ্বিতীয় ও শেষ দিন সকালে লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে শুরু হয় পদযাত্রা। লাখো জনতার অংশগ্রহণে প্রতিবাদ জানানো হয় আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতের বাঁধ নির্মাণের। 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রংপুরের কাউনিয়া বাজার ঘুরে আবারও লালমনিরহাটের তিস্তা ব্রিজে এসে শেষ হয় পদযাত্রা। জাগো বাহে তিস্তা বাঁচাও, এই আন্দোলন নিয়ে, এই স্লোগান নিয়ে তিস্তার পানির ন্যায্য হিস্সার দাবিতে আজকের এই পদযাত্রা। মানুষগুলো বলছেন তাদের জীবন জীবিকা নির্বাহ, ফসল ফলাদি উৎপাদন সহ সবকিছু নির্ভর করছে এই তিস্তার পানি দিয়ে। যে কারণে এই পানি তাদের জন্য কতটা মূল্যবান, কতটা তাদের জন্য গুরুত্বপূর্ণ তা আবারও প্রমাণ করতে রাজপথে নেমেছেন এই এলাকার উত্তরবঙ্গের বাসিন্দারা। কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা বলেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অন্যায়ভাবে বাংলাদেশের মানুষকে ন্যায্য পানি থেকে বঞ্চিত করছে। 2 কোটি মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া, আজকে যে পানির জন্য যে চাওয়া পাওয়া, এটা জাগ্রত হয়েছে মানুষ। এইবার আমরা এই তিস্তার যে সমস্যা, তিস্তার যে মেগা সিটি প্রকল্প যেটা বন্ধ হয়ে আছে, সবকিছু আমরা আদায় করতে সক্ষম হব। তিস্তার পাওনা বুঝে না পেলে আন্দোলন অব্যাহত থাকবে, আসবে কঠোর কর্মসূচি। আন্তর্জাতিক নদী আইনে আমাদের পানির যতটুকু হিস্সা সেটা আমাদেরকে দেয়া হোক। বারবার চুক্তি স্বাক্ষরের কথা আমরা শুনি, কিন্তু কোনো কারণেই সে চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না। 2 দিনব্যাপী এই কর্মসূচি চলছে উত্তরবঙ্গের 11টি স্থানে। অংশ নিয়েছেন কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধা সহ উত্তরের সব জেলার মানুষ। দিনব্যাপী চলবে সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান ছাড়াও গ্রামীণ খেলাধুলা। 48 ঘন্টার এই প্রতিবাদ শেষ হবে মধ্যরাতে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, লালমনিরহাট। এদিকে তিস্তা পাড়ের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভারতের সঙ্গে অভিন্ন 54 নদীর পানি কারো করুণা নয়, এটা বাংলাদেশের অধিকার। দাবি আদায় আগামী নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান তিনি। আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে। বিএনপির দরকার আপনাদের সমর্থন। আপনাদের সমর্থন থাকলে, দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ আমরা এই ধরনের তিস্তা সহ আরও যেই কাজগুলো আছে ইনশাল্লাহ সেই কাজগুলো বা সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাবো ইনশাল্লাহ। সেই প্রতিজ্ঞা হলো জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে বাংলাদেশ বাঁচাও।
এ নিয়ে আরও জানাতে লালমনিরহাটের তিস্তা পাড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, তিস্তা নদী রক্ষার দাবিতে মূলত যে 2 দিনব্যাপী কর্মসূচি ছিল উত্তরবঙ্গের 11টি স্থানে এবং বিশেষ করে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, নীলফামারী এইসব অঞ্চলে যে 11টি স্থান তিস্তার পাড়ে এই কর্মসূচি অব্যাহত ছিল এবং আজকে সেই কর্মসূচির শেষ দিন, যেটি এখনও চলমান, সে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখন নদীর চরে, তিস্তার যে জেগে ওঠা চরে যারা যে মাঠটি তৈরি হয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। কিছুক্ষণ আগে এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রেখেছেন। আপনারা জানেন যে তিস্তা নদীর পানি যে আসলে কী কারণে শুকিয়ে যাচ্ছে সেটি কিন্তু ভারতের কারণে। ভারত যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যে বাঁধ নির্মাণ করেছে, সে বাঁধে যে পানি আটকে রাখার কারণে আমাদের বাংলাদেশের ভাটি অঞ্চলে পানির প্রবাহ বিনষ্ট হচ্ছে, পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যে কারণে তিস্তা কিন্তু এখন শুকনো, অনেকটাই বলা যায় পুরোপুরি শুকনো। সেখানে এই মাঠে যে প্রতিবাদ কর্মসূচি তারা পালন করছে, এখানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে যেই কর্মসূচি চলছে সেটি আজকের শেষ দিনে দেখেন মানুষ এখনও পর্যন্ত এই মাঠে অবস্থান করছেন। এখন নামাজের বিরতি মাগরিবের, কিন্তু তার এই আগেও কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, খেলাধুলা হচ্ছে, যেগুলি আসলে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান বলা যায়। সেই খেলাধুলাগুলো হচ্ছে যে এখানে প্রতিবাদ করা হচ্ছে, যে খেলাধুলার মাধ্যমে জানানো হচ্ছে যে তিস্তার নদীতে নদীর পানির যেখানে বহমান থাকার কথা সেখানে রয়েছে প্রমত্ত তিস্তায় রয়েছে বালুচর, ধুধু বালুচর, সেখানে তারা খেলাধুলা করছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছেন, লোকগীতি, যে গ্রামীণ যে জনপদের যেই সংস্কৃতি যেগুলো রয়েছে সেগুলি এখানে উপস্থাপন করে সে প্রতিবাদ জানানো হচ্ছে। আপনারা জানেন যে তারেক রহমান কিছুক্ষণ আগে যে বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলেছেন যে তিস্তার নদীর পানি চাওয়া এটা করুণা নয়, এটি বাংলাদেশের ন্যায্য দাবি, ন্যায্য হিস্সা, সেটি থেকে বঞ্চিত করেছে ভারত এবং ভারত আসলে মানুষের বন্ধু হতে চাইলে পানি দিতে হবে বাংলাদেশকে। এবং তিনি বলেছেন আগামী বিএনপি যদি এই সমস্যার সমাধানের জন্য বিএনপি উদ্যোগী হবে, যদি তাদেরকে নির্বাচিত করে আগামী নির্বাচনে নির্বাচিত করে ক্ষমতায় আনে জনগণ, তবে তাহলে এই সমস্যার সমাধানে তারা উদ্যোগী হবেন এবং এমনকি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা উদ্যোগী হবেন এবং জনগণকে আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকার আহ্বান তিনি জানিয়েছেন। আজকে কিছুক্ষণ পরে এই এলাকায় এখান থেকে লালমনিরহাট থেকে মশাল মিছিল বের হবে, প্রতিবাদী মশাল মিছিল, যে মিছিলটি আসলে তিস্তার ন্যায্য হিস্সার দাবিতে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটে যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের 2 দিনব্যাপী কর্মসূচির সবশেষ খবর। যুক্ত ছিলাম লালমনিরহাট থেকে সহকর্মী আহমেদ সালেহিনের সঙ্গে। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যশোরে দলীয় সমাবেশে তিনি এই কথা বলেন। এদিকে স্বৈরাচার শেখ হাসিনা ভারতের নির্ধারণ করা প্রধানমন্ত্রী ছিলেন অভিযোগ করে নাটোরে এক কর্মী সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, পতিত আওয়ামী লীগের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে রাজপথে থাকবে জনতা। স্লোগানে মুখর দক্ষিণের জনপদ যশোর। বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় কানায় কানায় পূর্ণ টাউন হল মাঠ। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা সহ বেশ কিছু দাবিতে মঙ্গলবার বিকেলে যশোরের সমাবেশের আয়োজন করে বিএনপি। জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এতে যোগ দেন নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন, এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় বিভিন্ন গ্রামে গ্রামে আওয়ামী লীগের মাথা চালা দিয়ে, এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। এদিকে নাটোরে কর্মী সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। স্বৈরাচার শেখ হাসিনা ভারতের নির্ধারণ করা প্রধানমন্ত্রী ছিলেন বলে অভিযোগ করেন তিনি। বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করতে রাজপথে থাকবে জনতা। এই দেশের মানুষের ভাগ্য নির্ধারণ করছে ভালো, এই কথা ঠিক কিনা? এই দেশের যে প্রধানমন্ত্রী হবে সেটা নির্ধারণ করছে ভালো, সেই কারণে আওয়ামী লীগ তো প্রধানমন্ত্রী হইল না, মুখ্যমন্ত্রী হইল।
এছাড়া পতিত আওয়ামী লীগের ডাকা হরতাল কর্মসূচি প্রতিহতে রাজপথে অবস্থান নেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গোপালগঞ্জ, বরিশাল ও নারায়ণগঞ্জ সহ কয়েকটি জেলায় হরতাল বিরোধী মিছিল বের করা হয়। ফ্যাসিবাদের নৈরাজ্য প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা দেন তৃণমূলের নেতারা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও দলের নিবন্ধন ফেরতের দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি। নেতাকর্মীদের সরব উপস্থিতিতে মুখরিত হয় প্রতিটি রাজপথ। ফ্যাসিস্টদের সঙ্গে আপোষ না করায় অনেক কেন্দ্রীয় নেতাকে অন্যায়ভাবে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। দেশের প্রতিটি জনপদে একাত্তা জামাত শিবির নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন আর প্লাকার্ড হাতে রাজপথে তারা। স্লোগানে স্লোগানে মুখরিত সড়ক মহাসড়ক। সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও দলের নিবন্ধন ফেরতের দাবিতে মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় ঘোষণার আলোকে জেলা ও উপজেলা শহরে কর্মসূচিতে ঢল নামে তৃণমূল নেতাকর্মীদের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে আপোষ না করায় অনেক কেন্দ্রীয় নেতাকে অন্যায়ভাবে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসানো ও বেশ কয়েকজনকে বিচারের নামে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি আন্দোলনের হুঁশিয়ারি দেন। এই মুহূর্তে আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দিতে হবে। এই মুহূর্তে এই সকল বিচার, অবৈধ বিচারের সাথে যে সকল বিচারপতি, যে সকল প্রসিকিউটররা জড়িত ছিলেন তাদেরকেও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে জামায়াত ইসলামীকে ভোটের মাঠে নিষিদ্ধ করেছিল অভিযোগ করে দ্রুত দলের নিবন্ধন ফেরত দিতে নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানান তারা। জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগকে সমুন্নত রাখতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান জামাত নেতাকর্মীরা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত শিক্ষার্থীরা। দুপুরে নগরীর লালখান বাজার এলাকায় নগরী প্রধান সড়ক অবরোধ করেন তারা। এ সময় কমিটি বাতিলের দাবিতে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তি পড়েন সাধারণ মানুষ। এর আগে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদবঞ্চিতরা। এতে একটি অংশের 50 জন সদস্য পদত্যাগ করেন। একই সঙ্গে 3 দফা দাবিও জানিয়েছেন তারা। ম্যানুয়ালের পরিবর্তে অবশেষে চট্টগ্রাম বন্দরে চালু হলো অত্যাধুনিক অনলাইন গেট পাস সিস্টেম। এতে বন্দরের সংরক্ষিত এলাকায় গাড়ি চালকরা মোবাইল অ্যাপসের মাধ্যমে আগেই গেট পাস নিয়ে সরাসরি বন্দরে প্রবেশ করতে পারবেন। ফলে বন্দর এলাকায় যানজট কমার পাশাপাশি আর্থিক ও সময় অপচয় রোধ হবে। পাশাপাশি বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান চালকদের গেট পাস মোবাইলে বারকোডে স্ক্যান করছেন নিরাপত্তা কর্মীরা। মোবাইল স্ক্রিনে চলে আসছে ড্রাইভারের ছবি, নাম ও কোম্পানির তথ্য। আগে থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চালকরা পরিশোধ করেন ফি। এতে 1 মিনিটেরও কম সময়ে দ্রুত বন্দরে প্রবেশ করছে কন্টেনারবাহী যানবাহনগুলো। বন্দর এলাকায় কমছে যানজটের ভোগান্তিও। মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরে এই অত্যাধুনিক অনলাইন গেট পাস ইস্যু কার্যক্রম উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। বলেন, বন্দরে আমদানি রফতানি কার্যক্রমে গতি বাড়বে, যার ইতিবাচক প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে। সুফল সারা দেশের মানুষ পাবে, ভোক্তাদের উপর এটার একটা ইতিবাচক প্রভাব পড়বে। জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকবে, জাহাজের ভাড়া কমে যাবে, কন্টেনারের ভাড়া কমে যাবে। সামগ্রিকভাবে আমাদের অর্থনীতির উপর একটা ইতিবাচক প্রভাব পড়বে। অত্যাধুনিক এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। এক্ষেত্রে সফটওয়্যার জটিলতা এড়াতে কয়েক স্তরের ব্যবস্থা চালু থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। এটা ভেরি ট্রান্সপারেন্ট, ভেরি এফিশিয়েন্ট
এইটা আপনারা এখন এইটা আপনি দেখবেন যে উইদিন ভেরি শর্ট টাইম এটার ইম্প্যাক্ট আপনারা দেখতে পারবেন। 4টা রিডান্ডেন্ট আছে এখানে, একটা প্রবলেম হলে আরেকটা কাজ করবে, আরেকটা প্রবলেম হলে আরেকটা কাজ করবে। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে 5 থেকে 6 হাজার গাড়ি প্রবেশ করে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। যারা দ্রুত নির্বাচনের কথা বলছেন, আজ থেকে 7 মাস আগেও তাদের মুখে নির্বাচনের কথা ছিল না। তারা মাঠে পর্যন্ত দাঁড়াতে পারতেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। সকল অন্যায়ের বিরুদ্ধে নাগরিক কমিটি দাঁড়াবে বলেও ঘোষণা দেন তিনি। দুপুরে ভোলার বোরহান উদ্দিন পৌরসভা মিলনায়তনে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে গঠিত রাজনৈতিক নাগরিক কমিটির রাইজিং মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অনুষ্ঠিত হয়েছে শতবর্ষীয় বিদ্যাপীঠ রাধানাথ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দুপুরে উপজেলার বিটখর ইউনিয়নে বিদ্যালয়ের খেলার মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে কয়েকশো শিক্ষার্থী নাচ, গান, শরীরচর্চা সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লীরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KM আলমগীর ইকবাল ও নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম। যত ভালো তারা করতে পারে, এর জন্য যতটুকু পৃষ্ঠপোষকতা প্রয়োজন আমরা ব্যক্তিগতভাবে তা করব। আগামী দিনে নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য সকল পদক্ষেপের ব্যাপারে উনি আগ্রহ প্রকাশ করেছেন। কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত হয়েছে আকুবপুর ইয়াকুব আলী ভুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান, শরীরচর্চা সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিরা। শ্রমিক সংকটে গাইবান্ধায় ব্যাহত হচ্ছে ইরি ও বোরো চাষ। বাধ্য হয়ে অতিরিক্ত পারিশ্রমিক দিয়ে চারা লাগানোর কাজ করছেন কৃষক। চলতি ইরি ও বোরো মৌসুমে গাইবান্ধায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। অনেক এলাকায় দৈনিক মজুরির পরিবর্তে চুক্তিভিত্তিক ছাড়া কাজ করছেন না শ্রমিকরা। এ কারণে বেশি মজুরি দিয়ে কাজ করাতে হচ্ছে কৃষককে। এতে একদিকে সময় বেশি লাগছে, অন্যদিকে বাড়ছে উৎপাদন খরচ। চাষিরা জানান, কৃষিতে যান্ত্রিকীকরণ না করায় কমেছে লাভ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তিস্তা পারে গণপদযাত্রা, হাঁটু জল নেমে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদ। সমস্যা সমাধানে আগামী নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান তারেক রহমানের। জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, দ্রুত দলের নিবন্ধন ফেরতের দাবি। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।